প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আমি মোহাম্মদ সাধারণ মণ্ডল, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। আজ আমি ক্লাস নম্বর অনার্স চতুর্থ বর্ষের মাইক্রোবায়োলজির উপর। তো শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের ফোর্থ ইয়ার সাময়িক পরীক্ষার একটা ডেট হয়েছে এবং সেই ডেটটি আগামী মাসের 7-8 তারিখের দিকেই। তো আমরা আজকে কিছুটা রিভিশন স্বরূপ ক্লাস নেব এবং অনেকটাই সাজেশন আকারে কথা বলবো। তোমরা এই ক্লাসটা মনোযোগের সাথে ফলো করবে। তো এখানে দুটি অংশ আছে, একটা হলো মাইক্রোবায়োলজি আর একটা রেডিয়েশন বায়োলজি। আমরা আজকে মাইক্রোবায়োলজির উপর একটা সাজেশন স্বরূপ ক্লাস হবে। তো আমরা প্রথমেই ক বিভাগের কিছু কোশ্চেন আলোচনা করব। তো আমাদের সামনে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটি মূলত বিশ্ববিদ্যালয়ের যেভাবে প্রশ্ন থাকে যে ক বিভাগে 12টি প্রশ্নের ভিতরে 8টি অ্যান্সার দিতে হবে মাইক্রোবায়োলজির, খ বিভাগে 5টির থেকে 3টি এবং গ বিভাগে 4টি প্রশ্ন থাকে, 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। ঠিক সেইভাবে অ্যান্সারগুলো দিতে হবে। তো আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তা কিছু শর্ট প্রশ্ন এবং এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। যেমন পেনিসিলিন বলিতে কী বোঝো? তো পেনিসিলিন হচ্ছে একটি অতি পরিচিত অ্যান্টিবায়োটিক যা পেনিসিলাম নোটাটাম নামক ছত্রাক থেকে উৎপাদিত হয়। এটি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকারী ভূমিকা পালন করে। যেমন ধনুষ্টঙ্কার বলিতে কী বোঝো? ধনুষ্টঙ্কার হলো একটা ব্যাকটেরিয়া, বিশেষ করে ক্লোস্ট্রিডিয়াম টিটেনি নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট এক প্রকার রোগ হচ্ছে ধনুষ্টঙ্কার। তারপরে টিকা বলিতে কী বোঝো? আমরা সবসময় বলে থাকি যে টিকা, আসলে টিকার সংজ্ঞাটি কী? টিকা হচ্ছে যে অণুজীব, সেই সংশ্লিষ্ট অণুজীবের মৃত বা অক্ষত বা সাসপেনশন অবস্থায় দেহের ভিতরে প্রবেশ করানো হয় এবং নির্দিষ্ট রোগের বিরুদ্ধে সে প্রতিরোধ গড়ে তোলে। অনেকটাই অ্যান্টিবায়োটিকের কিছুটা বিপরীত। অ্যান্টিবায়োটিক যে নির্দিষ্ট ওই রোগটি অথবা এর নিকট আত্মীয় কোনো রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, কিন্তু টিকা হচ্ছে নির্দিষ্ট রোগের বিরুদ্ধেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে। অনেক সময় প্রশ্ন আসে যে মাইক্রোবিয়াল ট্যাক্সোনমি বলিতে কী বোঝো? যে জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব নিয়ে আলোচনা, পর্যালোচনা এবং গবেষণা করা হয় তাকে বলা হয় অণুজীব বিজ্ঞান। আর অণুজীব বিজ্ঞানের যে শাখায় অণুজীবের শ্রেণীবিন্যাস সম্পর্কিত আলোচনা করা হয় তাকে বলা হয় মাইক্রোবিয়াল ট্যাক্সোনমি। তার মানে আমরা প্রথমে মাইক্রোবায়োলজির সংজ্ঞাটি জানব। তাহলে অণুজীব বিজ্ঞানের যে শাখায় শ্রেণীবিন্যাস নিয়ে, বিশেষ করে অণুজীবের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় মাইক্রোবিয়াল ট্যাক্সোনমি। আরেকটি সংজ্ঞা প্রায় পরীক্ষায় আসে, মাইক্রোপ্লাজমা বলিতে কী বোঝো? মাইক্রোপ্লাজমা হচ্ছে দৃঢ়কোষ প্রাচীরবিহীন, সরল প্রকৃতির গঠন বিশিষ্ট, ক্ষুদ্রাকার, অচল, বহুরূপী, আদিকোষী, স্বাধীন জীবনযাপন করে এবং বংশবৃদ্ধিতে সক্ষম অণুজীবী হচ্ছে মাইক্রোপ্লাজমা। তাহলে আমরা মাইক্রোপ্লাজমার সংজ্ঞাটি জানলাম। মাইক্রোপ্লাজমা অনেক সময় প্রশ্ন আসে। তো আমরা এখানে হয়তো ক বিভাগের প্রশ্নে বেশি সময় ব্যয় করব না, কিছু প্রশ্ন আমরা আলোচনা করলাম, আরও কয়েকটি প্রশ্ন আলোচনা করি। ক বিভাগটা আমরা এখানেই শেষ করব। তারপরে ব্যাকটেরিয়া ফাজ বলিতে কী বোঝো? এটাও পরীক্ষা আসে মাঝে মাঝে। যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাকে বলা হয় ব্যাকটেরিয়া ফাজ। আমরা কার্বন চক্র, নাইট্রোজেন চক্র পড়েছি। আমরা কার্বন চক্রের সংজ্ঞাটি জানব। যে প্রকৃতির কার্বন যে প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস রূপে ভৌত পরিবেশ থেকে জীব পরিবেশে, জীব পরিবেশ থেকে ভৌত পরিবেশে আবর্তিত হয়,
এবং কার্বনের সমতা বজায় রাখে তাকে বলা হয় কার্বন চক্র। আমরা অ্যান্টিবায়োটিকের জিনিসটাও জানব। অ্যান্টিবায়োটিক হচ্ছে কোনো অণুজীবের দেহ থেকে নিঃসৃত এক ধরনের জৈব পদার্থ যা অন্য অণুজীবের বৃদ্ধি বিকাশে বাধা সৃষ্টি করে, এমনকি সংশ্লিষ্ট অণুজীবকে মেরেও ফেলে, তাকে বলা হয় অণুজীব। প্রশ্ন এরকম আসে যে কলেরিয়া জীবাণুর বা রোগের জীবাণুর নাম কি? কলেরিয়া রোগের জীবাণুর নাম হলো ভাইব্রিও কলেরি। তার কিছু অ্যাব্রিভিয়েশন আসে, যেমন এইডস আসতে পারে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। তাই আরও কিছু অ্যাব্রিভিয়েশন আছে, PPLO প্লুরোনিউমেনিয়া লাইক অর্গানিজম। তারপরে ধনুষ্টঙ্কার, এটা পরীক্ষা আসে, যেটা আমরা বলেছি পেনিসিলিয়াম, এটা বলেছি আমরা আসতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তো এরকম আরও কিছু সংজ্ঞাও, যেমন রে ফানজাই কি? রে ফানজাই হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিসকে রে ফাঙ্গাস বা ছটা ছত্রাক বলা হয়। তারপরে অ্যাট্রাইকাস ব্যাকটেরিয়া বলতে কী বোঝো? অ্যাট্রাইকাস ব্যাকটেরিয়া হচ্ছে ফ্লাজেলাবিহীন ব্যাকটেরিয়াকে অ্যাট্রাইকাস ব্যাকটেরিয়া বলা হয়। তারপরে সার্স এর পূর্ণরূপ কি? SARS, সেভেরি অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। এই অ্যাব্রিভিয়েশনটা অনেক সময় পরীক্ষায় আসে। তো এরকম, যেমন ক্যাপসিড বলতে কী বোঝো? ভাইরাসের দেহের বাইরের কঠিন আবরণকে বলা হয় ক্যাপসিড। তা আমরা কিছু শর্ট কোশ্চেন আলোচনা করলাম, সেই সংখ্যা হয়তো 14-15টি মতো নিয়ে আলোচনা করেছি। তারপরে আরেকটা প্রশ্ন প্রায় আসে, রকি পর্বতমালার চিহ্নযুক্ত জ্বর কি বা কিউ ফিভার? তা এটা হলো রিকেটশিয়া জনিত রোগ। রিকেটশিয়া নামক জীবাণুর কারণে এই রোগটি হয়ে থাকে। রিকেটশিয়ার জীবাণুর কারণে এই রোগটি সাধারণত হয়ে থাকে। তারপরে অ্যাব্রিভিয়েশন অনেক সময় আসে যে TMV, টোবাকো মোজাইক ভাইরাস। এগুলো সহজ জিনিস, তারপরে তোমাদের জানা উচিত। ইনসুলিন তৈরিতে কোন ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়? ইনসুলিন তৈরিতে সাধারণত দেখা যায় ইকলাই ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়। তো আমরা কতগুলো শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আমরা এখন ক বিভাগের এই মাইক্রোবায়োলজির অর্থাৎ যে প্রশ্নগুলো থাকতে পারে আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। যে শিক্ষার্থীরা, আমরা এখন যে বিষয়টি আলোচনা করব ক বিভাগের কোশ্চেন, যেমন বিশেষ করে অণুজীব বিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা করো। এটা ক বিভাগের জন্যও আসতে পারে, গ বিভাগের জন্যও আসতে পারে। এটা আমরা প্রথম দিকেই, বিশেষ করে প্রথম দ্বিতীয় ক্লাসে আমরা এই বিষয়টি পড়িয়ে থাকি সাধারণত, এবং আমরা এটা পড়াইছি। তারপরেও যদি খ বিভাগের জন্য কোশ্চেনটি থাকে তাহলে শর্ট করে কয়েকটি পয়েন্ট উল্লেখ করে তার একটু ব্যাখ্যা দেবে। আর যদি 10 নম্বরের গ বিভাগের জন্য প্রশ্ন থাকে তাহলে বড় করে লিখতে হবে। তা অণুজীব বিজ্ঞানের পাঠের গুরুত্ব, যেমন চিকিৎসা ক্ষেত্রে অণুজীব বিজ্ঞান পাঠের গুরুত্বটা আছে। অনেক সময় দেখা যায় যে চিকিৎসা বিজ্ঞানের জন্য আলাদা আসতে পারে 4 নম্বরের জন্যে। তা চিকিৎসা বিজ্ঞানে অণুজীব বিজ্ঞানের পাঠের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে রোগ উৎপাদনের জন্য কোন অণুজীব দায়ী, অণুজীব কীভাবে কাজ করে, এর জীবন বৃত্তান্ত এবং কোন কোন জীবাণুকে আক্রমণ করলে সহজে দমন করা যায় ইত্যাদি বিষয়গুলো এই মাইক্রোবায়োলজি ক্ষেত্রে আলোচনা করা হয়। অণুজীব বিজ্ঞানীরা অণুজীবকে ব্যবহার করে রোগ সৃষ্টিকারী অণুজীবকে সহজেই দমন করতে সক্ষম হয়েছে। বিশেষ করে জলাতঙ্ক, বসন্ত, এরকম আরও অনেক রোগের টিকা ভাইরাস থেকে তৈরি হয়ে থাকে। অনেক ভাইরাস আছে যারা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকেও ধ্বংস করে। বিভিন্ন ধরনের অণুজীব থেকে বিশেষ করে টিকা, ভ্যাকসিন, হরমোন, উৎসেচক ইত্যাদি তৈরি করে। বর্তমানে এই সমস্ত বিষয়গুলি ব্যবহার করে অণুজীবকে ধ্বংস করা সম্ভব হয়েছে।
বর্তমানে অনেক জীবাণুর মিউট্যান্ট প্রজাতি তৈরি হয়েছে, যা থেকে অধিক পরিমাণে ঔষধ তৈরি হয়ে থাকে। তা বিশেষ করে এগুলো ব্যাকটেরিয়া থেকে প্রাপ্ত, যেমন ব্যাকটেরিয়া থেকে কিছু কিছু ভ্যাকসিন তৈরি হয়। কলেরা রোগের যে ভ্যাকসিনটি তৈরি হয়েছে ভাইভিরিও কলেরিয়া থেকে, তারপর ডিপথেরিয়া রোগের যে ভ্যাকসিনটি তৈরি হয়েছে সেটা হলো ডিপথেরিয়া জীবাণু থেকে তৈরি হয়েছে। ধনুষ্টঙ্কার রোগের যে ভ্যাকসিনটি তৈরি হয়েছে ক্লাস্ট্রিডিয়াম টিটিনি নামক অণুজীব থেকে তৈরি হয়েছে। এক কথায় বলা যেতে পারে যে অনুরূপভাবে ভাইরাস থেকেও কিছু ব্যাকটেরিয়া ভ্যাকসিন তৈরি হয়েছে, যেটা অণুজীবের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। খাদ্যে অণুজীব বিজ্ঞানের ভূমিকা রয়েছে। সাধারণত অণুজীবের ক্রিয়ার ফলেই খাদ্যদ্রব্য নষ্ট হয়। খাদ্যদ্রব্য নষ্টের ক্ষেত্রে ব্যাকটেরিয়া এবং ছত্রাক বিশেষ ভূমিকা পালন করে। খাদ্যবস্তুর উপর জন্মানোর জন্য এদের একটি উপযুক্ত পরিবেশ প্রয়োজন হয়। অণুজীব নিয়ে গবেষণার মাধ্যমে ব্যাকটেরিয়া ও ছত্রাকের জন্য উপযুক্ত তাপমাত্রা, আর্দ্রতা, আলো ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন করে খাদ্যকে তাদের প্রতিকূল পরিবেশ রেখে সংরক্ষণ করা হয়। তার মানে যে টক, ননি, মাখন এগুলো সব কিছুই অণুজীব থেকে তৈরি হয় এবং এগুলো তৈরি করার জন্য অণুজীব লাগে। বিশেষ করে আরেকটি পয়েন্ট আমরা আলোচনা করতে পারি, কৃষিতে অণুজীব বিজ্ঞানের ভূমিকা। কৃষিক্ষেত্রে অণুজীব বিজ্ঞানের ভূমিকা অপরিসীম। তাই কৃষির উন্নতিতে এবং ফসলের ফলন বৃদ্ধিতে অণুজীব বিশেষ অবদান রেখেছে। তাই কৃষি উন্নয়নের ক্ষেত্রে অণুজীব বা কৃষি অণুজীব বিজ্ঞান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে অনেক অণুজীব রয়েছে যেটা মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে এবং নাইট্রোজেন সংবর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা আমরা নাইট্রোজেন চক্র পড়ার সময়, বিশেষ করে নাইট্রোজেন ফিক্সেশন পড়ার সময় আমরা শিখেছি। তাহলে খাদ্যে অণুজীব বিজ্ঞানের ভূমিকা আছে, ঔষধ শিল্পে অণুজীব বিজ্ঞানের ভূমিকা আছে, কৃষিতে অণুজীব বিজ্ঞানের ভূমিকা রয়েছে, শিল্পক্ষেত্রে অণুজীব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, চামড়া শিল্পে অণুজীব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তন্তুজাত শিল্পে অণুজীব বিজ্ঞানের বিশেষ ভূমিকা রয়েছে, জলজ পরিবেশেও দেখা যায় অণুজীব বিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, পরিবেশ সংরক্ষণেও অণুজীব বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বায়ুমণ্ডলের অণুজীব বিজ্ঞানেও অণুজীব বিজ্ঞানের ভূমিকা রয়েছে, খনিজ দ্রব্য অনুসন্ধান এর ক্ষেত্রেও অণুজীব বিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চামড়া শিল্পে অণুজীব বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তন্তুজাত উদ্ভিদ পচনে অণুজীব বিজ্ঞান বিশেষ ভূমিকা পালন করে থাকে। তা আমরা যখন 4 নম্বরের জন্য এটা আলোচনা করব তখন সংক্ষিপ্ত আকারে এই আলোচনাটি হবে, আর যদি 10 নম্বরের জন্য এটা প্রশ্ন থাকে তবে এটা ডিটেলস আকারে করতে হবে। তা আমরা এখন যে আলোচনাটি করলাম এটা সংক্ষিপ্ত আকারে 4 নম্বরের উপযুক্ত হিসাবে আমরা আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আরেকটি কোশ্চেন আলোচনায় চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে এখন যে কোশ্চেনটি আলোচনা করব সেই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং প্রায় পরীক্ষা থাকে। আমরা মূলত যে 2017 বা 18 সাল থেকে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করছি এখন। তো আমরা আলোচনা করব অ্যাক্টিনোমাইটোসিসের অর্থনৈতিক গুরুত্ব। অ্যাক্টিনোমাইটোসিস এটা একটা অণুজীব, এর উপকারী সাইট এবং অপকারী সাইট দুটো সাইটে আছে। তা প্রথমে আমরা উপকারী সাইটটা আলোচনা করব, যেটা 4 নম্বরের জন্য প্রশ্নটা আসতে পারে। তার উপকারী সাইট কয়েকটি পয়েন্টে আলোচনা করব। যে অ্যাক্টিনোমাইটোসিসের কতিপয় প্রজাতি জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক উৎপন্ন করে। তার মানে অ্যাক্টিনোমাইটোসিস এরা যে প্রাণ রক্ষাকারী অ্যান্টিবায়োটিক উৎপাদন করে থাকে। উদ্ভিদ ও প্রাণী টিস্যুর কিছু প্রতিরোধী যৌগের বিয়োজন ঘটায়। অ্যাক্টিনোমাইটোসিস জৈব যৌগের পরিবর্তন করে হিউমাস তৈরি করে। অ্যাক্টিনোমাইটোসিস সবুজ সার, কম্পোস্ট সার, গোবর সার ইত্যাদি তৈরির সময় উচ্চ তাপমাত্রায় জৈব যৌগের পরিবর্তন ঘটায়। অ্যাক্টিনোমাইটোসিস সিম জাতীয় উদ্ভিদ গোত্রের বাইরের মূলে
নোডিউল তৈরির মাধ্যমে এরা নাইট্রোজেন সংবর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাক্টিনোমাইটোসিস মাটিস্থ জৈব যৌগে খনিজকরণে এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা আমরা কতগুলো অর্থনৈতিক গুরুত্ব বিশেষ করে উপকারী সাইডটাই আলোচনা করলাম। কিছু অপকারী সাইড আছে। অ্যাক্টিনোমাইটোসিস বিভিন্ন প্রজাতি মাটিস্থ নানাবিধ উপাদান হিউমাস জৈব যৌগের বিশ্লেষণের মাধ্যমে সরল উপাদানে পরিণত করে। তার মানে কিছু অনুন্নত বৈশিষ্ট্য এর ভিতর দেখা যায়। কতিপয় প্রজাতি মানুষের অ্যালার্জি রোগ সৃষ্টি করে। অ্যাক্টিনোমাইটোসিস গরু এবং মহিষের চোয়াল ফোলা রোগ সৃষ্টি করে। অ্যাক্টিনোমাইটোসিসের আক্রমণে গোল আলুর স্ক্যাব রোগ হয়। অ্যাক্টিনোমাইটোসিসের কারণে মাছের কাদা কাদা গন্ধ হয়। অ্যাক্টিনোমাইটোসিসের কিছু প্রজাতি কুকুর বিড়ালের মাইকোসিস রোগ সৃষ্টি করে। এটা খুব সহজ জিনিস। আমরা অ্যাক্টিনোমাইটোসিসের গুরুত্ব কয়েকটি পয়েন্টের মাধ্যমে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো। আমি আশা করি যে এইটাও ইম্পর্টেন্ট জিনিস এবং পরীক্ষায় থাকার সম্ভাবনা থাকবে। এবছরের জন্য আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে অ্যান্টিবায়োটিক। ইতিপূর্বে আমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষায় উল্লেখ করেছি এবং সামনের পরীক্ষায় তোমাদের জন্য এরা প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে অ্যান্টিবায়োটিক 4 নম্বরে আকার একটা প্রশ্ন আসতেই পারে এবং তোমাদের বইতে হয়তো অনেক বড় করে লেখা নাই এবং তোমরা যতটুকু আছে ততটুকু আপাতত পড়বে। অ্যান্টিবায়োটিক যেটা আমরা সংজ্ঞাটি ইতিপূর্বে বলেছি যে অ্যান্টিবায়োটিক হচ্ছে কোনো অণুজীবের দেহ থেকে নিঃসৃত জটিল জৈব যৌগ যা খুব অল্প মাত্রায় অন্য কোনো জীবাণু বা জীবাণুসমূহকে ক্ষতি করতে বা প্রতিরোধ করতে সক্ষম, তাকে বলা হচ্ছে অ্যান্টিবায়োটিক। অর্থাৎ অ্যান্টিবায়োটিক হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যা কোনো অণুজীব তথা ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদি থেকে নিঃসৃত এবং বিপাকীয় বস্তু সরাসরি ওই অণুজীব অথবা এর নিকট আত্মীয় বা কাছাকাছি অন্যান্য অণুজীবকে ধ্বংস করে ফেলে এবং অথবা প্রতিবন্ধকতা তৈরি করতে ফেলে অথবা অণুজীবের বৃদ্ধি, বিকাশ ইত্যাদি প্রতিবন্ধকতা সৃষ্টি করাই হচ্ছে অণুজীবের মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য। আলেকজান্ডার ফ্লেমিং সর্বপ্রথম সফলভাবে পেনিসিলিয়াম থেকে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন। অর্থাৎ আলেকজান্ডার ফ্লেমিং প্রথম আবিষ্কার করলেন। এই আবিষ্কারের পর থেকেই বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক আবিষ্কারের পথ প্রশস্ত হয়। বর্তমানে বিভিন্ন ধরনের অণুজীব থেকেই অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়ে থাকে। বিশেষ করে কতগুলো অ্যান্টিবায়োটিকের নাম আমরা বলবো: পেনিসিলিন, এরাইথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন, স্ট্রেপ্টোমাইসিন ইত্যাদি। তবে অধিকাংশ অ্যান্টিবায়োটিক স্ট্রেপ্টোমাইসিস নামক অ্যাক্টিনোমাইটোসিসে এবং কয়েক প্রজাতির ছত্রাক থেকেই তৈরি করা হয়ে থাকে। তা অ্যান্টিবায়োটিকের আমরা কতগুলি বৈশিষ্ট্য বা ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করব বা অ্যান্টিবায়োটিকের কাজ আমরা জানব। যে অ্যান্টিবায়োটিক ক্ষতিকর জীবাণুর জন্য ক্ষতিকর, কিন্তু পশুকের জন্য ক্ষতিকর নয়। এরা পশুকের প্রতিরক্ষা পদ্ধতির সাথে পরিপূরক হয়ে কাজ করে। শরীরের অণুজীব বিরোধী পরিবেশ বজায় রাখে, অতি তরল অবস্থায় কার্যকর এবং পোষক দেহের ফ্লুইড বডিতে এরা দ্রবণীয়। স্বয়ংক্রিয়ভাবে শরীরের সংক্রমণ স্থানে এরা পৌঁছে যাবে। অণুজীবকে স্থিতি অবস্থায় রাখে অথবা বিনাশ করে দেয়। অর্থাৎ অ্যান্টিবায়োটিকের কতগুলো কাজের ভিতর উল্লেখযোগ্য হচ্ছে যে অণুজীবকে এরা বিনাশ করে দেয়, তারপরে প্রতিরক্ষা হিসাবে কাজ করে, শরীরের অণুজীব বিরোধী পরিবেশ এরা তৈরি করে, তারপরে স্বয়ংক্রিয়ভাবেই সংক্রমিত স্থানে অ্যান্টিবায়োটিক পৌঁছে যায়। তাহলে আমরা সংক্ষিপ্ত আকারেই, যেহেতু এই বিষয়গুলো ইতিপূর্বে আলোচনা হয়েছে, যারা ইতিপূর্বে ক্লাসগুলো করনি বা শোনোনি
তারা যদি এই অনলাইনে ক্লাস আজকের ক্লাসটি বিশেষ করে ফলো করে থাকো, তাহলে তোমাদের এই সামনের যে পরীক্ষাটি হবে, এই পরীক্ষাটি হয়তো বা কলেজ স্কুলেই নেওয়ার কথা বলেছে, তারপরে একটা ডেট হয়েছে। তা তোমরা প্রস্তুতি নিয়ে রাখবে। বিশেষ করে আজকের ক্লাসে যা যা আলোচনা হলো এই বিষয়গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়াশোনা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটা প্রশ্ন গ বিভাগের জন্য আমরা আলোচনা করব। বিশেষ করে কলেরা রোগের সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। অর্থাৎ ব্যাকটেরিয়া জনিত অনেকগুলো রোগ আছে, তার ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট এবং প্রথমে যে রোগটির কথা আমরা বলে থাকি সেটা হচ্ছে কলেরিয়া। এই পরীক্ষার জন্য কলেরিয়া রোগের জীবাণুটা তোমরা বিস্তারিত জানবে। বিশেষ করে কলেরিয়া রোগের বৈশিষ্ট্য, কলেরিয়া রোগের বিস্তার কীভাবে হয়, কীভাবে কী কী লক্ষণ আছে এবং কী কী চিকিৎসা পদ্ধতি। তা কলেরিয়া রোগের জীবাণুর নামটি আমরা প্রথমে জানি যে কলেরিয়া রোগের জীবাণু হচ্ছে ভাইবিরিও কলেরি। এর কিছু বৈশিষ্ট্য আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, এখন আমরা কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এটা এক ধরনের ব্যাকটেরিয়া, দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া, দেখতে অনেকটা ইংরাজি কমা অক্ষরের মতন। তার দেহের সৌরপ্রান্তে একটি মাত্র ফ্লাজেলা থাকে, তাই এরা চলাচল করতে পারে বা সচল। কোষের আকার দৈর্ঘ্য 1.5 থেকে 3 মিলিমাইক্রন হয়ে থাকে। এরা ক্যাপসুলবিহীন, এদের কোনো স্পোর তৈরি হয় না। এই ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ এবং নন অ্যাসিড ফাস্ট কার্যকারী। তা 56 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আধা ঘন্টার মধ্যেই এই ব্যাকটেরিয়া মারা যেতে পারে। তা এই ব্যাকটেরিয়া 37 ডিগ্রি তাপমাত্রায় খুব ভালোভাবে জন্মে। তা প্রথমে আমরা কীভাবে এর বিস্তার লাভ করে সেগুলো একটু জানার চেষ্টা করি। জিনিসগুলো সহজ, তোমরা বই থেকে সরাসরি এই বিষয়গুলো করে নিতে পারবে। তারপরও আমরা আলোচনার খাতিরে একটু আলোচনা করছি। কলেরিয়া রোগের জীবাণুটি সাধারণত দেখা যায় যে পানির মাধ্যমে এর বিস্তার লাভ করে থাকে। কলেরিয়া রোগের জীবাণুটি বিশেষ করে রোগীর মল, দূষিত পানি, খাদ্যদ্রব্যের মাধ্যমেই বিস্তার লাভ করতে পারে। তো রোগীর বিছানাপত্র, পানি এবং খাদ্য, মাছি ইত্যাদির মাধ্যমেই এরা সংক্রমিত হতে পারে। অনেক সময় রোগীর বমি কোনো জায়গায় পড়ে থাকলে সেখান থেকে এই জীবাণুটা বহন করতে পারে, অথবা কোনো মাছি বা কোনো বিশেষ করে মাইট যদি এগুলোকে ভক্ষণ করে, আবার যদি কোনো খাদ্য বা অন্য কোনো মাধ্যমে বা বিশেষ করে খাবারের মাধ্যমে এরা আরেকজনের দেহে সংক্রমিত হতে পারে। তা কলেরিয়া রোগের লক্ষণগুলো কি কি এটা আমরা জানি, তারপরেও আমরা দু একটি পয়েন্টে আলোচনা করব। তা বিশেষ করে পায়খানা হবে, প্রথম দিকে মল থাকলে পরবর্তীতে কোনো মল থাকে না, চাল ধোয়া পানির মতন বের হবে, বমি হবে এবং রোগীর দেহে পানির স্বল্পতা দেখা দেবে, তাপমাত্রা বেড়ে যাবে এবং রোগীর অস্থিরতা প্রকাশ পাবে, পিপাসা পাবে, ঘন ঘন পানি পান করতে ইচ্ছা করবে, বিশেষ করে পেটের মাংসপেশিতে কিল ধরে আসবে, হাত পা টান টান খিঁচুনি শুরু হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। তার চিকিৎসা পদ্ধতি, তার উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং স্যালাইন তৈরি করে খেতে হবে, অথবা প্যাকেটের স্যালাইনগুলো পাওয়া যায় সেগুলো খাওয়া যেতে পারে। যদি গুরুতর আকার ধারণ করে অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ সেবন করতে হবে। আর এক কথায় যে রোগীকে, বিশেষ করে সুস্থ ব্যক্তি, রোগী থেকে আলাদা থাকতে হবে আর গণসচেতনতা গড়ে তুলতে হবে। তা আমরা সংক্ষিপ্ত আকারে কলেরা রোগের বিস্তার, লক্ষণ এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই পরীক্ষার জন্য গ বিভাগে রিকেটশিয়াটা গুরুত্ব সহকারে পড়বে। বিশেষ করে রিকেটশিয়ার বৈশিষ্ট্য, রিকেটশিয়ার গঠন এবং কীভাবে বিস্তার লাভ করে সে বিষয়গুলো আলোচনা করবে। তা রিকেটশিয়া এটা একটা মাইক্রোবায়োলজির উল্লেখযোগ্য অণুজীব। তা রিকেটশিয়া ব্যাকটেরিয়া থেকে ছোটো কিন্তু ভাইরাস থেকে বড় হয়, তার মানে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মাঝামাঝি একটা অণুজীব হচ্ছে রিকেটশিয়া। তা দৈহিক এরা ব্যাকটেরিয়ার সাথে অনেকটাই পার্থক্য করা যেতে পারে। এদের ফ্লাজেলা অনুপস্থিত, এরা ক্যাপসুল বা স্পোর গঠন করে না, যেটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তৈরি হয়। তারপরে এরা ডিএনএ বা আরএনএ উভয়টি বহন করে। এরা বাধ্যতামূলকভাবে অন্তঃকোষীয় পরজীবী। এরা আবাদ মাধ্যমে জন্মাতে পারে না।
এরা মানুষের এবং প্রাণী দেহে বাস করতে পারে। পোষক কোষ ব্যতীত এরা বংশবৃদ্ধি করতে পারে না। এরা অ্যান্টিবায়োটিক এর প্রতি সংবেদনশীল। আমরা এখন একটু গঠন নিয়ে কথা বলবো। এগুলো দেখতে অনেকটা গোলাকার, সর্পিলাকার এবং বহুরূপী প্রকৃতির এককোষী আণুবীক্ষণিক জীব। এরা আদি প্রকৃতির কোষ। এদের দেহে সুস্পষ্ট কোষ প্রাচীর থাকে। এরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ অণুজীব। তারপরে দানাযুক্ত পদার্থ রিকেটশিয়ার দেখে থাকে। কোষ প্রাচীরের নিচে সুস্পষ্ট প্লাজমা মেমব্রেন থাকবে। রিকেটশিয়া ব্যাকটেরিয়া থেকে ক্ষুদ্র, কিন্তু ভাইরাস থেকে অনেকটাই বড়। এদের ব্যাস 0.3 মাইক্রন থেকে 0.5 মাইক্রন হতে পারে। দৈর্ঘ্য 3 মাইক্রন থেকে 2 মাইক্রন পর্যন্ত হতে পারে। নিউক্লিয়াস সাধারণত দেখা যায় সুস্পষ্ট থাকে না, তবে নিউক্লিয় বস্তুর ন্যায় নিউক্লিয়েট নামক এক প্রকার পদার্থ আছে, যেটা আসলে ডিএনএ। এই কারণে রিকেটশিয়া অনেকটাই আদি প্রকৃতির, অর্থাৎ সুস্পষ্ট নিউক্লিয়াস না থাকার কারণে। এখানে সাধারণত ফ্লাজেলা বা পিলি দেখা যায় না। এরা সাইটোপ্লাজমে রাইবোজোম এবং মেসোজোম দেখা যায়। এই বৈশিষ্ট্যগুলি একটা চিত্র অঙ্কন করে, বিশেষ করে এটা একটা রিকেটশিয়ার একটা গঠনের একটা চিহ্নিত চিত্র আছে, কোষের মতনে অনেকটাই, একদম সরল ছবি। এই ছবিটা এঁকে এটা তোমরা এটা কমপ্লিট করবে। রিকেটশিয়ার বিস্তার সাধারণত দেখা যায় উকুনের মাধ্যমে বিস্তার লাভ করে। তা রোগ জীবাণু দ্বারা সংক্রমিত কোনো উকুন যদি কোনো সুস্থ মানুষকে কামড়ায়, তবে তার দেখে এই রোগের অনুপ্রবেশ ঘটে। অর্থাৎ উকুন আক্রান্ত হয়েছে বা উকুন এই রিকেটশিয়া রোগে আক্রান্ত, রিকেটশিয়া জীবাণু দ্বারা ওই উকুন যদি কোনো সুস্থ মানুষকে কামড়ায়, তাহলে দেখা যায় বা কোনো সুস্থ মানুষের দেহে প্রবেশ করে, তাহলে রিকেটশিয়া রোগটি ছড়িয়ে পড়তে পারে। তার মানে এক কথায় যে উকুনের মাধ্যমে, প্রধানত উকুনের মাধ্যমে এর বিস্তার লাভ করে। সেই উকুন কোনটা হতে পারে? বিশেষ করে পেডিকুলাস, হিউম্যানাস ভ্যারাইটি ক্যাপিটাস, আরেকটি হচ্ছে হিউম্যানাস পেডিকুলাস হিউম্যানাস ভ্যারাইটি কর্পোরিস। এই দুইটা প্রজাতি, উকুনের এই দুইটা প্রজাতির মাধ্যমে এরা সংক্রমিত হয়ে থাকে। তা রোগীর দেহে কী কী লক্ষণ দেখা দিতে পারে, আমরা সে বিষয়ে একটু আলোচনা করি। রোগীর দেহের তাপমাত্রা বা বিশেষ করে জ্বর হতে পারে 103 থেকে 104 ডিগ্রি পর্যন্ত জ্বর হতে পারে। রোগীর দেহের তাপমাত্রা, মাথাসহ বিভিন্ন জায়গায় ব্যথা অনুভূত হতে পারে, শীত শীত অনুভব হতে পারে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হতে পারে। 4-5 দিনের মধ্যে পায়ের বিভিন্ন জায়গায় ফুসকুড়ি দেখা দিতে পারে। তো এই লক্ষণগুলো প্রকাশ পেতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, রিকেটশিয়ার অর্থনৈতিক গুরুত্বটাও তোমরা একটু পড়বে। তবে রিকেটশিয়ার অর্থনৈতিক গুরুত্ব ইতিপূর্বে আমরা অনেক গুরুত্ব সহকারে এটা করেছি, এবং কতগুলো রিকেটশিয়ার কতগুলো অণুজীব আছে, বিশেষ করে প্রজাতি আছে। এই প্রজাতিগুলোর স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা লক্ষণ, রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিকার ইত্যাদি বিষয়গুলো বইতে আছে, এটা করে নেবে। রিকেটশিয়ার কাজ এবং রোগের গঠন বা একটা চিহ্নিত চিত্র এই বিষয়টি দেবে, এবং উকুনের মাধ্যমে যে ছড়ায় এই কথাটি বিশেষভাবে উল্লেখ করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি ক্লাসে। আরেকটি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হলো ব্যাকটেরিয়ার প্রজনন। এটাও পরীক্ষা আসে। এটা তোমরা তোমাদের বইতে একটু জটিল করে লেখা থাকলে প্রয়োজনে তোমরা ইন্টারমিডিয়েটের যে বইগুলো আছে সেই বই থেকে হেল্প নিতে পারবে। ব্যাকটেরিয়ার প্রজনন সাধারণত 3 ধরনের হয়ে থাকে, বিশেষ করে অঙ্গজ প্রজনন, অযৌন প্রজনন এবং যৌন প্রজনন। তো যৌন প্রজননটা সরাসরি ব্যাকটেরিয়া যৌন প্রজনন হয় না, তবে ব্যাকটেরিয়া সাধারণত কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজননটা হয়ে থাকে, বা কনজুগেশনের মাধ্যমে যে প্রজননটা হয় সেটাই মূলত যৌন প্রজনন। তো প্রথমে আমরা সংক্ষেপ আকারে আসি। অযৌন প্রজনন বা অঙ্গজ প্রজনন। অঙ্গজ প্রজনন আবার কয়েক প্রকার, দ্বিবিভাজন। অর্থাৎ একটি ব্যাকটেরিয়ার সরাসরি মাঝ বরাবর একটা খাঁজ তৈরি হবে, এবং খাঁজটা কোষ প্রাচীর তৈরি করে সরাসরি 2টা ভাগে ভাগ হয়ে যায়, এটা হলো দ্বিবিভাজন। আর মুকুলোদ্গম
একটি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায় অনেকগুলো মুকুল তৈরি হতে পারে, বা একটি ব্যাকটেরিয়া একটি মুকুল তৈরি হলে ওই মুকুল থেকে পরবর্তীতে আরেকটি ব্যাকটেরিয়া তৈরি হয়। খণ্ডীভবন, একটি ব্যাকটেরিয়া কয়েকটি খণ্ড তৈরি করবে এবং প্রত্যেকটা খণ্ড থেকে আলাদা অন্যান্য ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। এই নামগুলো মুখস্থ রাখলে আসলে ব্যাখ্যাটি করা যায়। আর অযৌন প্রজনন সাধারণত দেখা যায় স্পোর তৈরি করে এরা অযৌন প্রজনন ক্রিয়া সম্পন্ন করে। অনেক সময় দেখা যায় ব্যাকটেরিয়া যে কনিডিয়া তৈরি হয়, এই কনিডিয়া থেকে আবার নতুন ব্যাকটেরিয়া তৈরি হয় এবং জুস্পোর তৈরি করবে, জুস্পোর থেকে পুরো মোটামুটি বিভাজিত হয়ে এবং নতুন ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। এন্ডোস্পার্ম তৈরি করে এরা ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। আর যৌন প্রজনন বিশেষ করে 1946 খ্রিস্টাব্দের দিকে জানা গেছে যে ব্যাকটেরিয়ার যৌন প্রজননে অংশ নেয়, তবে ইতিপূর্বে অর্থাৎ 46-এর আগে যৌন প্রজনন সম্পর্কে কোনো ধারণা ছিল না। এক্ষেত্রে গ্যামেটের সৃষ্টি হয় না, দুইটি ব্যাকটেরিয়া শুধু জিনের বিনিময় ঘটে। যৌন প্রজনন এখানে গ্যামেট তৈরি হবে না, পাশাপাশি দুইটি ব্যাকটেরিয়া থাকবে এবং এখানে জিনের বিনিময় ঘটবে এবং জিনের বিনিময়ের মাধ্যমে যে ধরনের প্রজনন হয় সেটাই হচ্ছে যৌন প্রজনন। এটাকে মূলত কনজুগেশনও বলা হয়, অর্থাৎ পাশাপাশি দুইটি ব্যাকটেরিয়া থাকবে এবং যে বিশেষ করে দুটো ব্যাকটেরিয়া প্রত্যেকের সংস্পর্শে যখনই তৈরি হয়ে যাবে সরাসরি এদের মধ্যে প্রজনন ক্রিয়া সম্পন্ন হবে। তবে ব্যাকটেরিয়া যৌন প্রজনন প্রকৃত প্রজনন নয়। তা আধুনিককালের বিজ্ঞানীরা এই ধরনের মিলনকে চারিত্রিক গুণাবলীর বিনিময় বা পুনর্বিন্যাস নামে আখ্যায়িত করে থাকেন। তবে আমরা ব্যাকটেরিয়ার প্রজনন নিয়ে তোমাদের বিশেষ করে বেশি কঠিন লাগলে ইন্টারমিডিয়েট বোর্ড থেকে তোমরা এটা একটু ফলো করতেই পারো। আর আরেকটি কোশ্চেন আমরা আলোচনা করব এবং সংক্ষিপ্ত 1-2 মিনিটের ভিতরে আমাদের এই জিনিসটা আলোচনা করা আছে যে জীবভূ রাসায়নিক চক্র কি, সংক্ষেপে নাইট্রোজেন চক্রের বর্ণনা দাও। তো জীবভূ রাসায়নিক চক্র আমরা এটা পড়েছি, সংজ্ঞাটি জানি যে ভৌত পরিবেশ থেকে জীব পরিবেশে, জীব পরিবেশ থেকে ভৌত পরিবেশে যে জীবের যে চক্রাকারে আবর্তন সেটা জীবভূ রাসায়নিক চক্র। যখন জীবভূ রাসায়নিক চক্র রাসায়নিক সংজ্ঞাটি পড়া হয় তখন এই যে নাইট্রোজেন চক্র, কার্বন চক্র ইত্যাদি মিন করা পড়ে। আর আমরা নাইট্রোজেন চক্রের বর্ণনাটা পড়ব। এই নাইট্রোজেন চক্রর কয়েকটি ধাপে আমরা আলোচনা করেছিলাম, যে নাইট্রোজেন ফিক্সেশন, তারপর নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, অ্যামিনিফিকেশন এবং সর্বশেষ আসলে ডিনাইট্রিফিকেশন ছিল। ডি মানে পুনরায় বায়ুমণ্ডলে নাইট্রোজেন থাকে, সেই নাইট্রাইট যৌগ করে উদ্ভিদ গ্রহণ করে, উদ্ভিদের মাধ্যমে প্রাণীতে যায়। এটা আমরা 1-2 মিনিটের আসলে এটা নাইট্রোজেন চক্র বোঝানোর কিছু নাই, আমরা ইতিপূর্বে পড়েছি। তোমরা প্রথম দিকের যে ক্লাসগুলো ছিল সেটা ফলো করবে। তবে আমরা আজকে এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবে, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে থাকবে। আল্লাহ হাফেজ।